ইরান ইসরায়েল যুদ্ধ অব্যাহত, শত্রুকে কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার খামেনির, লক্ষ্য পূরণের দ্বারপ্রান্তে দাবি নেতানিয়াহুর। মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নুরুল হুদার ওপর হামলার তদন্ত করে ব্যবস্থা। হত্যা মামলায় আনিসুল সালমান ও শাহজাহান খানের 2 দিনের রিমান্ড। গ্রেপ্তার দেখানো হয়েছে তাজুল ইসলাম ও বাদশাকে। এবং কুষ্টিয়ায় ফের অস্থির চালের বাজার। 1 সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি দাম বেড়েছে 6 টাকা। সিন্ডিকেটকে দুষছেন ক্রেতারা। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবর। দর্শক, ইরান ইসরায়েল সংঘাতের বিস্তারিত আলোচনার জন্য এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন এশিয়ান টেলিভিশনের হেড অফ নিউজ মোহাম্মদ সিরাজুল ইসলাম। সিরাজুল ইসলাম, আপনাকে স্বাগত আমাদের এশিয়ান নিউজ স্টুডিওতে। প্রথমে যে বিষয়টি জানতে চাই, আমরা যতটুকু জানি যে আপনি একেবারে শুরু থেকে এই ইরান ইসরায়েল যে যুদ্ধ, সেই খবর আপনি রাখছেন। তো একদিকে মার্কিন হামলা, অন্যদিকে ইসরায়েলের অব্যাহত আগ্রাসন, এই যুদ্ধ কোন দিকে গড়াচ্ছে বলে আপনি মনে করেন? আপনাকে ধন্যবাদ আমাদের এশিয়ান টেলিভিশনের সমস্ত দর্শক শ্রোতা সবাইকে। আপনার প্রশ্নের জবাবে যে কথা খুব সংক্ষেপে বলা যায় সেটি হচ্ছে যে এই যুদ্ধটা অনেকটা পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে যুদ্ধের পক্ষগুলো। ইসরায়েল যেমন ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালাচ্ছে, যেমনটি আপনি বললেন, তেমনি ইরান কিন্তু পাল্টা জবাব দিচ্ছে এবং এই যুদ্ধটাকে আরও বিস্তৃত পরিসরে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছে আমেরিকা। গতকাল ইরানের পরমাণু স্থাপনায় বাংকার ব্লাস্টার বোমা হামলা চালানোর মধ্য দিয়ে, এবং এর ভিতর দিয়ে আসলে আমেরিকা এবং ইসরায়েলের নৈতিক এবং কূটনৈতিক পরাজয় ঘটেছে। কীরকম? ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল আগেই, এবং তাতে সায় ছিল আপনার আমেরিকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিগন্যাল নিয়ে কিন্তু হামলা চালিয়েছে। পাশাপাশি গতকালকে যখন আমেরিকা সরাসরি হামলা চালিয়েছে, এর মানে দাঁড়াচ্ছে ইরান কিন্তু এখন ইসরায়েলের পরমাণু স্থাপনায় বা মার্কিন ঘাঁটিগুলোতে, মধ্যপ্রাচ্যে যে সমস্ত মার্কিন ঘাঁটি আছে, এর প্রত্যেকটা জায়গায় হামলা চালানোর বৈধ অধিকার পেয়ে গেল। অর্থাৎ জাস্টিফিকেশনের অপেক্ষায় ছিল, সেই জাস্টিফিকেশনটা কিন্তু পেয়ে গেছে ইরান। গতকালকে আপনার আমেরিকা ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালানোর পর রাজধানী তেহরানের যে সমস্ত লোকজন, রাজধানী তেহরান থেকে যারা অনেকেই চলে গিয়েছিল, তাদের অনেকেই তেহরানে ফিরে এসেছে। আমি একেবারেই তেহরানের সূত্র থেকে খবর পাচ্ছি, সূত্র বলতে তেহরানে তারা ফিরে যারা যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য না, যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য না, আমি সেই কথাটাই বলবো। গতকালকে তেহরানের লেবুর শরবত খাওয়ানো হয়েছে, আনন্দ উল্লাস প্রকাশ করেছে। অর্থাৎ পরমাণু স্থাপনায় হামলার পরে যেখানে মানুষের ভয় ভীতি কাজ করে, সেখানে এইটা উল্টো ঘটেছে। সেখানে লোকজনকে আনন্দ উল্লাস করতে দেখা গেছে এবং লোকজনকে লেবুর শরবত খাওয়াতে দেখা গেছে। এর মানে হচ্ছে যে সম্ভবত ইরান যা চেয়েছিল, ইরান তা পেয়েছে সম্ভবত। সেটাই হচ্ছে যে ইসরায়েলের পরমাণু স্থাপনায় বা ইসরায়েলের বা আমেরিকার আরও গুরুত্বপূর্ণ কিছু জায়গায় হামলা চালানোর পথ তাদের সামনে খুলে গেছে, নিতে যাচ্ছে বলে আপনি মনে করেন? কিন্তু এই সংঘাত দীর্ঘস্থায়ী যদি হয়, সেক্ষেত্রে বাংলাদেশ তথা বিশ্বব্যাপী অর্থনীতিতে কি ধরনের প্রভাব পড়বে? আমি বাংলাদেশে যেহেতু আছি, বাংলাদেশের প্রেক্ষাপটে জানতে চাচ্ছি যে আমাদের অর্থনীতি কোন দিকে? আমাদের অর্থনীতিতে তো পড়বে না। আসলে এই আলোচনা করতে গেলে সারা বিশ্বের অর্থনীতি নিয়েই কথা বলতে হবে। কারণ হচ্ছে যে আমরা যেমন বিশ্ব থেকে আলাদা না, তেমনি এই ঘটনার কারণে সারা বিশ্বে প্রভাব পড়বে। আমরা শুধুমাত্র না, সেই ক্ষেত্রে সবার কথাই বলতে হবে। প্রথম কথা বলি, যেমন হরমুজ প্রণালী, যেটা ইরানের মোটামুটি নিয়ন্ত্রণে, এবং তারা এটা বন্ধ ঘোষণা করেছে, খবর পাওয়া যাচ্ছে বা বলছে যে সিদ্ধান্ত হয়েছে, এখন ইমপ্লিমেন্ট করার প্রশ্ন। বন্ধ হোক আর বন্ধ হতে যাক, যেটাই হোক, যদি হরমুজ প্রণালী ফাইনালি বন্ধ হয়ে যায়, তাহলে এই রুটে যেমন আপনার সারা বিশ্বের প্রতিদিনের তেল চাহিদা 30 থেকে 40% তেল এই রুটে পরিবহন করা হয়। এই বিরাট একটা বিষয়। জ্বালানি পরিবহন বন্ধ হয়ে যাবে। তেমনি এই রুটে এই যে পার্সিয়ান গালফ, যেটা পারস্য উপসাগর, যেটা এর উত্তর পাশে, পুরো উত্তর পাশে ইরান, এর উত্তর পশ্চিম এবং দক্ষিণ পাশে
সৌদি আরব, ইরাক, কুয়েত, সৌদি আরব, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান, এর প্রত্যেকটা দেশ কিন্তু যথেষ্ট ধন সম্পদে সমৃদ্ধ ধনী দেশ। এই সমস্ত দেশে শুধু আমরা না, সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে নানান রকমের পণ্য, আমাদের পোশাক শিল্প থেকে শুরু করে বিভিন্ন দেশের বিভিন্ন রকমের পণ্য এই রুটে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যায়। আচ্ছা, চীনের থেকে প্রযুক্তি যাক, ভারত থেকে চাল যাক, আমাদের থেকে ডাল যাক, বা অন্যদের থেকে যাই যাক, এই বিভিন্ন রকমের পণ্য এই রুটে যায়। যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু সারা বিশ্বের ব্যবসা বাণিজ্য মধ্যপ্রাচ্যের সাথে বন্ধ হয়ে যাবে, এবং মধ্যপ্রাচ্যের তেল, গ্যাস থেকে শুরু করে আদার যে সমস্ত প্রোডাক্ট এই পথে বিশ্বের অন্যান্য দেশে যায় সেগুলো বন্ধ হবে। এছাড়া মধ্যপ্রাচ্যে যদি যুদ্ধ বিস্তৃতি ঘটে, যুদ্ধ বিস্তৃত পরিসরে ছড়িয়ে পড়ে, তখন মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশে আমাদের জনশক্তি আছে। ইরানে খুব কম জনশক্তি নেই, তেমন অবৈধভাবে কিছু লোকজন কাজ করে, বাট বৈধভাবে যারা আছে, এর বাইরে ইরান বাদ দিলে আপনার মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশে হাজার হাজার, লক্ষ লক্ষ, বহু লক্ষ মানুষ জনশক্তি হিসেবে কাজ করছে আমাদের দেশের মানুষ। তারা রেমিটেন্স পাঠায়, তাদেরকে ফেরত আনার প্রশ্ন আসবে, তাদের রেমিটেন্স আসা বন্ধ হয়ে যাবে, সাকুল্যে ব্যাপকভাবে বাংলাদেশ এবং সারা বিশ্ব অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা, সবশেষ যে বিষয়টি জানতে চাই যে ইরান ইসরায়েলের যুদ্ধের শেষ কোথায় এবং এই যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের কি পদক্ষেপ নেওয়া উচিত, সংক্ষেপে জানতে চাইব আপনার কাছে। ইরান ইসরায়েল যুদ্ধের শেষ কোথায় আমরা কেউ জানি না, তবে যদি যুদ্ধ বন্ধ হয় তাহলে তো একটা কথা, তবে যুদ্ধ বন্ধের সম্ভাবনা খুব কম। এই কারণে বলছি যে দুটো দেশই, কেউ ইরান এবং ইসরায়েল, কেউ কাউকে মেনে নিতে পারে না। ইসরায়েল যদিও 1948 সালে রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, ইরান তাকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না। আজ পর্যন্ত ইরান ইসরায়েলের অস্তিত্ব মেনে নেয়নি, অন্তত 1979 সালে ইসলামী বিপ্লবের পরে। সেক্ষেত্রে দুই দেশের অস্তিত্বকেই মুছে ফেলতে চায়। বিষয়টা এরকম, যদি যুদ্ধ ভয়াবহ পর্যায়ে যায় তাহলে ইসরায়েল যেহেতু ছোট একটা দেশ, সেক্ষেত্রে তার অস্তিত্ব সংকটের মুখে পড়বে। আমি একথা কিন্তু বারবার বলছি, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে বড় দেশগুলো কি করতে পারে। এখানে আমেরিকা যেহেতু ইসরায়েলের পক্ষ নিয়ে নিয়েছে, সেক্ষেত্রে তার আর মধ্যস্থতা করার যোগ্যতা বা বিশ্বস্ততা হারিয়েছে, তার উপরে আস্থা রাখবে না। সেক্ষেত্রে চীন, রাশিয়া বা ইউরোপীয় ইউনিয়ন যদি মনে করে যে তারা এই যুদ্ধে মধ্যস্থতা করতে চায়, তাহলে তারা করতে পারে, এবং সেই মধ্যস্থতায় কতদূর কি কাজ হবে সেটা একটা দেখি। আমরা দেখতে চাই আসলে এই যুদ্ধের শেষ কোথায়, এবং আশা করছি খুব শিগগিরই এই যুদ্ধ এবং এই শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। মোহাম্মদ সিরাজুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। দর্শক, এবার চলে যাচ্ছি দেশের সংবাদে। সাবেক সিইসি নুরুল হুদার সঙ্গে যে মব জাস্টিস করা হয়েছে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরের মৌচাকে হর্টিকালচার সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সাবেক নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল গ্রেপ্তার হয়নি, বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত খবরটি ভুল। এ সময় তিনি আরও জানান, আইন শৃঙ্খলার অবনতি হয় যে সমস্ত এলাকায়, সেসব এলাকায় পুলিশের সংখ্যা না বাড়িয়ে নজরদারি বাড়ানো হবে। অনেক সময় মিডিয়া বলতেছেন যে হাবিবুল আউয়াল, ওই যে আগে চিফ ইলেকশন কমিশনার অ্যারেস্ট হয়েছে, ইনফ্যাক্ট এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি। অ্যারেস্ট হয়েছে নুরুল হুদা সাহেব, আর এটা হলো গতকালকে উনি ইসে থেকে অ্যারেস্ট হয়েছে, কি জানি বলে, এই উত্তরা থেকে। বাট ওনার যেভাবে করা হয়েছে যে মব জাস্টিস, এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না, এটা কোনো ব্যবস্থায় গ্রহণযোগ্য না। আর এটার সাথে ওনার যে ওই বিভিন্ন ওনার সাথে যে একটা খারাপ দেখছেন, চিপ পাঠায় দিছে, এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। আপনারা বলবেন যদি কোনো কিছু থাকে, এই সব কোনো ঘটনা ঘটলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা হস্তান্তর করবে এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রপার অ্যাকশন নেবে। আর ওখানে আরেকটা দেখা গেছে যে আইন শৃঙ্খলা বাহিনীর সামনেও ওনার উপরে করা হচ্ছে। এটার জন্য আমরা একটা তদন্ত করে দেখব, এটার সাথে যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনী জড়িত থাকে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। আদর্শ পরিবেশে এই সরকার ক্ষমতা গ্রহণ করেনি জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নন ভায়োলেন্স ভাবে মব বন্ধ করার চেষ্টা করছে সরকার। তিনি বলেন, সরকার শুধু বিবৃতি দিয়ে বসে থাকেনি, এ নিয়ে ব্যবস্থাও
গ্রহণ করেছে। আজ সচিবালয়ে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা জানান, সাবেক সিইসি লাঞ্ছিত করার ঘটনায় সরকার নিন্দা জানিয়েছে। এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সেন্ট মার্টিনের প্রাকৃতিক পরিবেশ ফিরে আসতে শুরু করেছে জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, দ্বীপটি নিয়ে একটি মাস্টার প্ল্যান করা হচ্ছে। এজন্য জলবায়ু ট্রাস্ট থেকে একটি প্রকল্প নেয়ার উদ্যোগ চলছে। আশা করছি এই যে সহনশীলতা রাষ্ট্রের পর্যায় থেকে আসছে এবং রাষ্ট্রের পর্যায় থেকে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, এই সহনশীলতা এবং কার্যকরী উদ্যোগ এটার সমন্বয়েই আসলে আমরা আইনের শাসনের দিকে এগিয়ে যাব। যাত্রাবাড়ী থানার সাজিদুর রহমান হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান ও শাহজাহান খানকে 2 দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন ঢাকার সিএমএম আদালত। এছাড়া বিভিন্ন থানার হত্যা মামলায় সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনুকে 1 দিন ও রিয়ার অ্যাডমিরাল সোহেলকে 3 দিনের রিমান্ড আদেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জুলাই আন্দোলনের ভিন্ন ভিন্ন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক এমপি আকম সারোয়ার জাহান বাদশা ও সাবেক প্রতিমন্ত্রী এবিএম তাজুল ইসলামকে। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে অর্থ মদতদাতা ও পরিকল্পনাকারী হিসেবে ভূমিকা রেখেছেন আসামিরা। এছাড়া গণমাধ্যমের বিতর্কিত বক্তব্যের মাধ্যমে নেতাকর্মীদের উস্কে দেওয়ার অভিযোগও করেন তিনি। কুষ্টিয়ায় হঠাৎ করেই বেড়েছে চালের দাম। সপ্তাহ ব্যবধানে ধরন ভেদে প্রতি কেজি চালের দাম বেড়েছে 5 থেকে 6 টাকা। ব্যবসায়ী মিলাররা বলছেন, ধানের দাম বৃদ্ধি পাওয়ায় মিনিকেট চালের দাম এখন বাড়তি। সরু চালের মূল্য বৃদ্ধি পাওয়ায় বাজারে মোটা ও মাঝারি চালের দামও বেড়েছে। যদিও ক্রেতাদের অভিযোগ, চালকল মালিকদের সিন্ডিকেটের কারণেই বেড়েছে এই চালের দাম। হাসিবুর রহমান রিজুর রিপোর্ট, ছবি তুলেছেন হারুনুর রশিদ, জানাচ্ছেন কাউসার আহমেদ। বোরো ধানের ভরা মৌসুমেও কুষ্টিয়ার চালের বাজারের অস্থিরতা যেন বাড়ছেই। সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে 5 থেকে 6 টাকা। দফায় দফায় চালের দাম বৃদ্ধি পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। নিয়মিত সরকারি বাজার মনিটরিং এর তৎপরতা চালানোর দাবি তাদের। সংসারই চালাতে পারতেছি না, আবার 5 টাকা করে বাড়াচ্ছে তো কিনতেই পারতেছি না, তাহলে খুব কষ্টে আছি না। আমরা দিন মজুর, দিন আনি দিন খাই। এইভাবে তো ধরেন মিল মালিকরা যেভাবে চালের দাম বাড়াচ্ছে, এইভাবে চালের দাম বাড়ালে তো আমাদের তো মানে সাধ্য ছাড়া বাইরে চলে যাচ্ছে। ধানের ভরা মৌসুম, এই মৌসুমে চালের দাম বেশি। এটা কেন, কার কাছে প্রশ্ন আমাদের এবং কার কাছে আমরা এর উত্তর চাবো। যদিও খুচরা বিক্রেতারা বলছেন, মিলগেটে চালের দাম বাড়ার কারণে তারা বেশি দামে বিক্রি করছে। তবে এখনই অসাধু মিলারদের সিন্ডিকেট না ভেঙে দিতে পারলে চালের দাম আরও বাড়বে বলে মনে করছেন তারা। ঈদের পরে কেজিতে 4 টাকা 5 টাকা বেশি। এখন মিল মালিকরা বলতেছে ধানের দাম মনে 100 টাকা 120 টাকা বেশি, এজন্য চাউলের দামটা বেশি। ব্র্যান্ডেড কোম্পানির চালগুলো বেশি বাড়ছে, নন ব্র্যান্ডেড কোম্পানির চালটা একটু কম বাড়ছে। প্রোডাকশনের তুলনায় ডিমান্ড অনেক বেশি হচ্ছে, আর এই কারণে বাজার তারা মিল রেটেই বাড়ায় দিছে। মিল মালিকরা বলছে যে এটা ধানের দাম বেশি, এই জন্য হলো বাড়েছে। ঈদের আগে যে দামে কেনাকাটা করেছে, এখন ঈদের পরে বস্তায় এরকম মনে করেন যে 80-100 টাকা একটু বেশি দিয়ে কিনা লাগতেছে। কত বুঝতে হবে। এমন বাস্তবতায় জেলা বাজার মনিটরিং কর্মকর্তা বলছেন, চালের দাম বৃদ্ধির অপচেষ্টার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। ব্যবসায়ী, অসাধু কোনো ব্যবসায়ী অনৈতিকভাবে অর্থাৎ তার ক্রয়কৃত মূল্যের সাথে সঙ্গতি না রেখে অধিক মুনাফা গ্রহণ করে, তাদের বিরুদ্ধে আমরা কিন্তু মোবাইল কোর্টে আইনগত ব্যবস্থা নিই। প্রতি কেজি মিনিকেট চাল এই বাজারে বিক্রি হচ্ছে 75 থেকে 78 টাকা। কাজললতা চাল 65, বাসমতি চাল 88, 28, 57 ও স্বর্ণা 52 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন। বিএনপির বিগত দিনের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা ছাত্রদলের সাংগঠনিক তৎপরতা এবং যোগ্য নেতৃত্ব বাছাইয়ে নতুন সদস্য ফর্ম বিতরণ করেন তিতুমির কলেজ ছাত্রদল। সকাল থেকে তিতুমির কলেজ অডিটোরিয়ামে ছাত্রদল শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক পরিচ্ছন্ন ছাত্র রাজনীতি গড়ে তোলার লক্ষ্যে প্রাথমিক সদস্য ফর্ম বিতরণ করা হয়। সদস্য ফর্ম বিতরণ কার্যক্রমের উদ্বোধনী সভায় কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সহ তিতুমির কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এবার সারা বাংলার খবর। নেত্রকোনার পূর্ব ধলায় জমি নিয়ে বিরোধে বোন জামাই ও ভাগ্নেদের মারধরে চানমিয়া নিহতের ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন করে স্বজন ও এলাকাবাসী। সকালে পূর্ব ধলার
জালশুকা মনারকান্দা রেল ক্রসিং এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতের স্বজন ও এলাকাবাসী। এই সময় বক্তারা হত্যার দায়ে অভিযুক্ত ভগ্নিপতি ফাইজুল ইসলাম, ভাগিনা রাসেল মিয়া, আবু সাইদ সহ আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। হত্যার 2 সপ্তাহ পার হলেও আসামিরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্বজনরা। সুনামগঞ্জের দোয়ারা বাজারে নিজ ঘরে বিদ্যুতের বাল্ব লাগাতে গিয়ে প্রাণ হারিয়েছেন বাস চালক আখলুস মিয়া নামের এক যুবক। উপজেলার দোহালিয়া ইউনিয়নের পানাইল পুরানপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে। স্বজনরা জানায়, গেল রাতে বাস চালক আখলুস মিয়া নির্মাণাধীন ভবন নিজ ঘরে বৈদ্যুতিক বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে ছাতক স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাজীপুর সদর উপজেলার শিরিরচালা আকন্দপাড়ায় এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম বাচ্চু। সকালে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম বাচ্চু। তিনি ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেন এবং তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক, আহ্বায়ক সদস্য জয়নাল আবেদিন রিজভী সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। আর এরই সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। ইরান ইসরায়েল যুদ্ধ অব্যাহত, শত্রুকে কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার খামেনি, লক্ষ্য পূরণের দ্বারপ্রান্তে দাবি নেতানিয়াহু। মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নুরুল হুদার ওপর হামলায় তদন্ত করে ব্যবস্থা। হত্যা মামলায় আনিসুল সালমান ও শাহজাহান খানের 2 দিনের রিমান্ড, গ্রেপ্তার দেখানো হয়েছে তাজুল ইসলাম ও বাদশাকে। এবং কুষ্টিয়ায় ফের অস্থির চালের বাজার, 1 সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি দাম বেড়েছে 6 টাকা, সিন্ডিকেটকে দুষছেন ক্রেতা। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। এরপর বিকেল 5টায় রয়েছে আমাদের দেশ সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য সবাইকে